নাটোর রাজবাড়ির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো রানীমহল, ফাঁসির মঞ্চ, জেলখানা। চলুন বন্ধুরা, আমাদের যাত্রা শুরু করি। আপনারা যে ধ্বংসপ্রায় ভবন দেখছেন, এটা হলো রানীমহল। মূলত রানী এখানেই বসবাস করতেন। রানী ভবনের জীর্ণ ও নাজুক অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ধসে পড়তে পারে এই ভবনটি। এই ভবনগুলো আজও কিছু মানুষ বসবাস করছে, সেটা আপনার ভিডিও কিছুক্ষণ পরেই দেখাবো। দেখুন বন্ধুরা, সে সময়কালে ভবনের কিছু নকশা আজও অক্ষত অবস্থায় রয়েছে। এই সকল নকশা দেখলেই আমরা বুঝতে পারি কতটা জাঁকজমকপূর্ণই ছিল সে সময়কার রানীমহল। আজ তা অযত্ন অবহেলায় জঙ্গলে পুরো রানীমহলটি প্রায় ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ধসে পড়তে পারে এই রানীমহলটি। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে রয়েছে একটি পুকুর ঘাট। এই পুকুর ঘাটেই সে সময় রানী গোসল করতেন। চলুন বন্ধুরা, সেই শান বাঁধানো পুকুর ঘাটটি আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে একটি দরজা ছিল সে সময়কাল, তা আজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই সেই শান বাঁধানো পুকুর ঘাট, যেই ঘাটে সেই সময়ে কাল রানী গোসল করতেন। দেখুন বন্ধুরা, এই শান বাঁধানো ঘাটটি কতটা জাঁকজমকপূর্ণভাবে সে সময়কালে তৈরি করা হয়েছিল। এই সরু গলি দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি। এটি মূলত রানীমহলের অন্দরমহলে যাওয়ার রাস্তা। চলুন বন্ধুরা, দেখি এখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি সে সময়কাল রানী ভবনের দেওয়ালের কিছু নকশা। একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে এই ভবনটি। এখানেও একটি দরজা ছিল, দরজা জানালা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা, তাই কর্তৃপক্ষ এখানে ইট দিয়ে গেঁথে দিয়েছে। এই হলো রানীমহলের আরেকটি ভবন। জীবনের ঝুঁকি নিয়ে এখানে কিছু অসহায় মানুষ বসবাস করছে। আসলে তারা ভাগ্যবান, কারণ রানীমহলে তারা বসবাস করছে। কি করবে তারা? তাদের তো আর থাকার জায়গা নেই। এটি হলো রানীমহলের উঠোন। যতই সামনে এগোচ্ছি দেখতে পাচ্ছি ধ্বংসের লীলা খেলা। সম্পূর্ণ রানীমহলটি ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। অল্প কিছু দেয়ালই অবশিষ্ট রয়েছে, যে কোনো সময় হয়তো ধসে পড়তে পারে এই বাকি অবকাঠামোগুলি। আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। এখানে দেখতে পাবো আমরা চতুষ্কোণ মন্দির। এখানে চারপাশে 4টি মন্দির রয়েছে। এই মন্দিরগুলো অর্ধেকটি মাটির নিচে দেবে গেছে। এখানে মূলত রাজপরিবারের সদস্যরা পুজো অর্চনা করত বলে আমরা ধারণা করতে পারি। এই চতুষ্কোণ মন্দিরের কিছু নকশা আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল সে সময় এই মন্দিরগুলো।
চার কোণায় চারটি মন্দির রয়েছে, তাই এর নামকরণ করা হয়েছিল চতুষ্কোণ মন্দির। আস্তে আস্তে আমরা এবার চলে আসছি কাচারি বাড়ির দিকে। এখানে রয়েছে নির্মম অত্যাচার, কিছু ইতিহাস। চলুন বন্ধুরা, এবার সামনের দিকে আমরা এগিয়ে যাই। এই রাজবাড়িতে রয়েছে জেলখানা ও ফাঁসির মঞ্চ। কেনই বা এখানে জেলখানা রয়েছে এবং ফাঁসির মঞ্চ রয়েছে, সে তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। এখন আমি অবস্থান করছি ছোট তরফের কাচারি বাড়িতে। এই সেই কাচারি বাড়ি যেখানে সে সময়কার খাজনা ও জমিদারি সকল হিসাব নিকেশ করা হতো। ঠিক তার পিছনেই আরেকটি ভবন দেখতে পাচ্ছি আমরা। চলুন বন্ধুরা, দেখে এখানে কি রয়েছে। রানী ভবানী তার প্রজাদের জন্য সবসময় ছিলেন উদার। তার শাসন আমলে তিনি শত শত মন্দির, পাঠশালা, প্রজাদের পানির চাহিদা মেটানোর জন্য শত শত পুকুর খনন করেন। 1770 সালে তিনি দুর্ভিক্ষের সময় নিজ হাতে প্রজাদের মাঝে চাল বিতরণ করেন এবং অসুস্থ প্রজাদের চিকিৎসার জন্য তিনি অনেক বৈদ্য নিয়োগ করেন। তিনি প্রায় সে আমলে দুর্ভিক্ষের সময় 1 কোটি মানুষ মারা গিয়েছিল। সে সময় তিনি সে আমলে 50 কোটি টাকা জনসাধারণের জন্য ব্যয় করেন। তবে কেন তার এই রাজপ্রাসাদে এই জেলখানা? রানী ভবানীর দত্তক পুত্র রমাকান্তের মৃত্যুর পর তার 2 ছেলে রাজপ্রাসাদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন এবং তারা অতি কঠোরভাবে খাজনা ও কর আদায় করত এবং সাধারণ কৃষককে অনেক অত্যাচার করত এই জেলখানায় রেখে। তারা যেন নীল চাষ করে এবং যারা অবাধ্য হতো তাদেরকে এই খাঁচায় বন্দি করে রাখা হতো। তারাই মূলত এখানে অনেক অত্যাচার করেছিল সাধারণ কৃষকদের উপর। আমরা দেখতে পাচ্ছি জেলখানার ভিতরে আরও একটি লোহার খাঁচা রয়েছে। এখানে মূলত যাদের অপরাধ বেশি ছিল তাদেরকে সেখানে বন্দি করে রাখা হতো। দেখুন বন্ধুরা, কতটা নিদারুণভাবে তাদেরকে এখানে রাখা হতো এবং নির্যাতন করা হতো। এই ভবনটির চারপাশের দেওয়াল যেন চিৎকার করে প্রকাশ করছে সে সময়কার দুর্বিষহ অত্যাচারের কথা। কোনো জ্বালানা ছিল না এই ভবনগুলোতে। ছোট্ট একটি ভেন্টিলেটর আমরা দেখতে পাই। সেখানে ক্যামেরা প্রবেশ করতে দেখি আরও ভয়ানক চিত্র। মূলত জেলখানাটি রয়েছে এই ভবনটি জুড়ে। এই জেলখানার এই শিকগুলোই তা প্রমাণ করছে কতটা অত্যাচারী ছিল সে সময়কার 2 জমিদার পুত্র। এই আম গাছের পাশেই রয়েছে সেই কাঙ্ক্ষিত ফাঁসির মঞ্চ। এখানেই ঝুলিয়ে অত্যাচার করে মারা হতো নিরীহ কৃষকদেরকে। কতই না স্মৃতি বিজড়িত কান্নার মুহূর্ত লুকিয়ে আছে এই ফাঁসির মঞ্চে। দেখুন বন্ধুরা, এই ফাঁসির মঞ্চটি আরেকবার। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে অত্যাচার করে নিরীহ কৃষকদের হত্যা করা হতো, ঝুলিয়ে দেওয়া হতো তাদেরকে এখানেই। ফাঁসির মঞ্চের পিছনেই রয়েছে সে সময়কার পাইক পেয়াদাদের থাকার ব্যবস্থা। চলুন বন্ধুরা, দেখি সেখানকার চিত্র।
সুউচ্চ ভবন, এর পাশে রয়েছে একটি লোহার অ্যাঙ্গেল, সম্ভবত এটি দরজা ছিল সে সময়কাল। ভবনটির ঠিক পিছনেই রয়েছে দিঘি। এই দিঘিটি পুরো ভবনটি জুড়ে আমরা দেখতে পাই। পাইক পেয়াদা ও প্রহরীরা মূলত এই ভবনগুলিতে থাকতো। ভবনের প্লাস্টারগুলো খসে খসে পড়ে গেছে, টাইলসগুলি অবশ্য অক্ষত অবস্থায় রয়েছে। উপরের চিত্রটি দেখুন, হয়তো যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে পড়ে যেতে পারে। ফাঁসির মঞ্চের সামনের ভবনটি রয়েছে এটি। এই ভবনটি একটি ভুতুড়ে ভবনের মতন লাগছে, কঙ্কালসার অবস্থা। উপরে ছাদ ধসে পড়েছে, প্লাস্টার খসে পড়েছে, রয়েছে খালি পিলার ও দেওয়াল। কালের সাক্ষী হিসেবে এই ভবনটি আজও দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সে সময়কালে একটি শাল কাঠের এই ভবনের ছাদকে সাপোর্ট দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হতো। কতটা ভয়ানক লাগছে এই ভবনের এই অংশটির দিকে তাকালেই আমরা বুঝতে পারি। ভবনের পাশে একটি সিঁড়ি রয়েছে। চলুন বন্ধুরা দেখি সিঁড়ি দিয়ে উপরে উঠলে আমরা কি দেখতে পাই। উঠে পড়লাম এই ভবনটি সিঁড়ি বেয়ে উপরে। দেখতে পাচ্ছি উপরের ছাদের কিছু অংশ রয়েছে, বেশিরভাগ অংশই ধসে পড়েছে। এটি হলো মূলত নাটোর রাজবাড়ির করুণ কাহিনী। এই রাজবাড়ি থেকে আমরা এটাই শিক্ষা পাই, ক্ষমতা ও সম্পত্তি সারা জীবন থাকে না। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের।